পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় নতুন করে নির্মাণ কাজ শুরু। অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে প্রাথমিক অনুমোদনে ক্ষুব্ধ বিভিন্ন দেশ। সব ধরনের সমর্থন হারাবে তেল আবিব, হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পরিণাম হবে ভয়াবহ, হুঁশিয়ারি পুতিনের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, পাল্টাপাল্টি হামলা। উত্তেজনার মধ্যেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করবে জাপান। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত রাখতেই কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তবে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। এদিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে খামেনি প্রশাসন। ইরানের পারমাণবিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এটাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক পথ ব্যবহার করা হবে। এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না। একই সঙ্গে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি যোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে যদি দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাস ত্যাগ করে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয়। এ সময় সন্ত্রাসের দিক দিয়ে ইরান বিশ্বের ১ নম্বর দেশ বলে আখ্যা দেন মার্কিন এই কর্মকর্তা। এর মধ্যেই ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট চিত্রে ইরানের প্রাচীন সামরিক ঘাঁটির ভেতর নতুন ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বছর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সেই স্থাপনাটি একসময় পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজির বৈঠকে দুই দেশই সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের আহ্বান জানান দুই নেতা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কয়েক মাসের বিরতির পর এটি দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। স্থানীয় সময় বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর। এদিকে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পূর্ব উপকূলের জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। গেল কয়েক মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, কয়েকটি বস্তু শনাক্ত করা হয়েছে যা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এগুলো পূর্ব সাগর অভিমুখে নিক্ষেপ করা হয়। সিউলের কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী কমান্ডের এক বিবৃতিতে জানা যায়, অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে নজরদারি বাড়ানো হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার দেশ। দক্ষিণ কোরিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়ার পর আমি আমার সূচি পরিবর্তন করেছি, পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট গ্রহণ করেছি। সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে রিয়েল টাইম ক্ষেপণাস্ত্র সতর্কতা তথ্য আদান প্রদান। এর আগে মন্ত্রী পরিষদ সচিব মিনোরু কিহারা জানান, উত্তর কোরিয়ার যে কোনো সামরিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জাপান। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি। রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তার পরিণাম হবে ভয়াবহ।
ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পুতিন বলেন, কিয়েভকে এই ধরনের দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া কিছু নয়। যুদ্ধবন্ধে নানা তৎপরতার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় 2 সাংবাদিক নিহত হয়েছেন। গাজা যুদ্ধের পর এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা তৎপরতার মধ্যেও কিয়েভে মস্কোর হামলা থেমে নেই। 3.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি। তবু বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপই রাশিয়াকে দমাতে পারছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতরস্ক শহরে রুশ ড্রোন হামলায় এবার প্রাণ হারালেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেন। একটি পেট্রোল স্টেশনে গাড়ির ভেতরে অবস্থান করছিলেন তারা। এ সময় রাশিয়ার একটি ল্যান্ডসেট ড্রোন তাদের উপর হামলা চালায়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত 23 সাংবাদিক নিহত হয়েছেন। একই দিন কিয়েভে ড্রোন হামলায় আহত হন আরও কয়েকজন। রাশিয়ার চেলিয়াবিনস্কের কাছে একটি সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কোপেস্ক শহরের ওই প্ল্যান্টে অগ্নিকাণ্ড ড্রোন হামলার সঙ্গে যুক্ত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। যুদ্ধে ইউক্রেন মার্কিনীদের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কিয়েভকে এই ধরনের দীর্ঘপাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেন, রাশিয়ার ভূখণ্ডে এমন অস্ত্র দিয়ে আঘাত হানা হলে তার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও ভালোভাবে ভাবা উচিত। এদিকে রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন কখনোই মার্কিনীদের দেয়া দীর্ঘপাল্লার কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নিজেদের সক্ষমতা যেমনই হোক, কিয়েভ বারবার ওয়াশিংটন ডিসির কাছে টমাহক ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনও করেন। তবে অস্ত্র সরবরাহের নিশ্চয়তা পাননি তিনি। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক দিয়ে নিজের অস্ত্রভান্ডার খালি করা ঠিক হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার জব্দ $162 মিলিয়ন ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র নাকি ইউরোপ থেকে অস্ত্র কেনা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। এদিকে রুশ সম্পদ নেওয়ার পরিকল্পনা করলে ইউকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে চীন। কিছুদিন আগে বুদাপেস্টের বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত ঘোষণার পরেই রাশিয়ার 2টি বৃহৎ তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রুশ প্রাকৃতিক গ্যাসের উপর 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপ করে। ব্রাসেলসে ইউরোপের নেতারা ইউক্রেনের অর্থায়নে 140 বিলিয়ন ইউরো ঋণ পরিকল্পনা চূড়ান্ত করছেন, যার অর্থ আসবে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে। তবে ইউর গুরুত্বপূর্ণ 3 দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালি চায় এই অর্থ দিয়ে যেন ইউরোপের দেশ থেকেই অস্ত্র কেনা হয়, অর্থাৎ এই অর্থ যেন যুক্তরাষ্ট্রের হাতে না যায়। তবে নেদারল্যান্ডস, নর্ডিক ও বাল্টিক দেশগুলোর মতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অগ্রগতির জন্য যদি মার্কিন অস্ত্র কেনা প্রয়োজন হয় তবে তাই করা উচিত। এ নিয়ে রোববারের বৈঠকে তীব্র মতবিরোধ দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এই পদক্ষেপকে অবৈধ হিসেবে আখ্যা দিয়েছে। মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ সম্পদ জব্দ করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে। এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলছে, রাশিয়া ইউক্রেন সংকটের সমাধানে চাপ নয়, সংলাপই একমাত্র কার্যকর উপায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন। জেলেনস্কি জানান, রাশিয়ার উপর চাপ বাড়াতে ইইউ ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন দেশ। কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। গাজায় যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে হামাস সহযোগিতা না করলে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজা পুনর্গঠনে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত 530টি ত্রাণের ট্রাক পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য 2 সপ্তাহের খাবার মাত্র। এদিকে একদিনে উপত্যকাটিতে 13 জন নিহত হয়েছেন। এর মধ্যেই আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 15 ফিলিস্তিনি বন্দীর মরদেহ দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 87 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলে সফরকালে ভ্যান্স জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন এখন পর্যন্ত ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে এগোচ্ছে। তবে তিনি সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। কবে নাগাদ হামাসকে নিরস্ত্র করতে হবে, যা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি সহযোগিতা না করে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে। যে এলাকাগুলো এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেসব স্থানে পুনর্গঠন তহবিল যাবে না। আর অস্ত্রত্যাগের বিষয়ে একবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গড়ে উঠলে একটি নিরাপত্তা বাহিনী থাকা দরকার, যাতে মানুষ সেখানে নিরাপদ বোধ করে। এখনো সেই এলাকার জন্য বিবেচনা চলছে, যা আইডিএফ এর নিয়ন্ত্রণ আছে, এবং তা নিশ্চিত করা গেলে নতুন গাজা পুনর্গঠনের কাজ শুরু করা যাবে। চুক্তি কার্যকর হওয়ার 1 সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শক্তি প্রদর্শনের জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একাধিক ঘটনায় ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের পুনর্গঠনের ক্ষমতা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে হামাসের 90% রকেট ধ্বংস হয়েছে, তবে তাদের বিস্তৃত টানেল সিস্টেম এখনও মূল শক্তি, যা ইসরায়েলের জন্য প্রধান চ্যালেঞ্জ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে গাজায় 530টি ট্রাকে খাদ্য পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য মাত্র 2 সপ্তাহের খাবার। তবে প্রতিদিনের লক্ষ্যমাত্রা 2000 টনের যোগান এখনও পূরণ হয়নি। এদিকে গাজার গণমাধ্যম দফতর জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র 986টি ট্রাক ঢুকেছে, যা চুক্তির 6600 ট্রাকের তুলনায় অতি সামান্য। গাজা পুনর্গঠন এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনরায় জীবিত করার ক্ষেত্রে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইন। তিনি আরও বলেছেন, ইউরোপের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব তার নিকটতম অঞ্চলে শক্তিশালী ভূমিকা রাখার উপর নির্ভর করছে। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এক হামলায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় 2 জন নিহত হন বলে জানায় দেশটি। পরে দক্ষিণ লেবাননে আরেকটি হামলায় নিহত হন আরও 2 জন।
হামলার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সংগঠনটি। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় 3 দেশ সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কুয়েতের পর তার পরবর্তী গন্তব্য কাতার এবং ওমান। এরদোয়ান প্রশাসন জানিয়েছে দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহায়তা জোরদারই এই সফরের মূল উদ্দেশ্য। গাজা যুদ্ধ হোক কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব সংঘাতেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে চলেছে তুরস্ক। সেই সূত্রে পশ্চিমাদের সঙ্গেও সম্পর্ক জোরদার হয় এরদোয়ান প্রশাসনের। এমনকি সাম্প্রতিক হামাস ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির কৃতিত্ব এরদোয়ানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরবর্তী ধাপেও জড়িত থাকবে তুরস্ক। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় 3 দেশ সফরে বেরিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান, যেখানে গাজা যুদ্ধবিরতি, অঞ্চল পুনর্গঠন সহ আঞ্চলিক নানা বিষয়ে আলোচনায় আসবে। শেষ দিন ওমানে গিয়ে সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করবেন এরদোয়ান। আলোচনায় বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও নতুন প্রযুক্তি সহযোগিতা জোরদার এবং নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও সহযোগিতা জোরদারের পথ নিয়ে আলোচনা হবে বলে জানায় আঙ্কারা। বিশ্লেষকদের ধারণা, তুরস্ক একই সঙ্গে নিরাপত্তা প্রদান ও পুনর্গঠনে ইচ্ছুক, পাশাপাশি নিজেকে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করারও চেষ্টা করছে আঙ্কারা। তাই এই সফর দেশটির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে।